আসসালামু আলাইকুম। আমার স্টুডেন্টরা স্পেশালি যারা ইউটিউবে নিয়মিত আমাকে ফলো করেন, প্রায়শই স্পেশালি আইএস এবং আইএফআরএস এর ভিডিও শেষে সবচেয়ে বেশি ডিমান্ড করেন হচ্ছে আইএস 19 এবং আইএস 12 নিয়ে। সো আইএস 19টা একটু বড় আইএস কম্পারেটিভলি এবং এটি একটু একটু কমপ্লিকেসি আছে। সো আজকে 31 ডিসেম্বর, সব জায়গায় আনন্দ ঘন পরিবেশ। এই সময়ে আমি আপনাদেরকে বেশি সময় নিব না। আজকে এই এমপ্লয়ি বেনিফিটের যে আইএসটা আইএস 19, এটিকে আসলে আমাকে 3টা অথবা 4টা ভাগে করতে হবে, লম্বা ভিডিও করতে চাচ্ছি না। সো প্রথমে এর ব্যাকগ্রাউন্ড এবং বুঝে নেই, এরপরে আমার মনে হয় যে এর যে অ্যাকচুয়াল ভ্যালুয়েশন আছে বা অন্য বিষয়গুলো আছে, হ্যাঁ, সেই জায়গাগুলো আমরা রিইনভেস্টমেন্টের যে ইস্যুগুলো আছে এবং সেখান থেকে লস এবং গেইন কিভাবে রিকগনাইজ হয়, এমপ্লয়ি ডিফাইন বেনিফিট প্ল্যান এবং ডিফাইন কন্ট্রিবিউশন প্ল্যানের ভিতর ডিফারেন্সটা কি আসে, এখানে এমপ্লয়ি এবং এমপ্লয়ারের ভিতরে তাদের লায়াবিলিটি লস গেইন হওয়ার সম্ভাবনা কেমন আছে, এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। সো উইদাউট ফার্দার ডিলে লেট আস স্টার্ট। যে ওয়াই আইএস 19, আইএস 19 কেন, সেটি হচ্ছে দ্য অবজেক্টিভ অফ আইএস 19 ইজ টু প্রেসক্রাইব দ্য অ্যাকাউন্টিং অ্যান্ড ডিসক্লোজার ফর এমপ্লয়ি বেনিফিট। এখন এমপ্লয়ি বেনিফিট অনেক রকম হতে পারে, শর্ট টার্ম হতে পারে, লং টার্ম হতে পারে, যেটি আমি বললাম ডিফাইন্ড বেনিফিট প্ল্যান হতে পারে, সেটার ব্যাখ্যার নিচে দিব। ডিফাইন কন্ট্রিবিউশন প্ল্যান হতে পারে। সেই বিষয়গুলো খুব ক্লিয়ারলি বুঝতে পারলে এটি অনেক ইজি হবে, আপনাদের কাছে আর কঠিন মনে হবে না। সো বলছে রিকারিং অ্যান এন্টিটি টু রিকগনাইজ এ লায়াবিলিটি ওয়েন দ্য এমপ্লয়ি হ্যাজ প্রোভাইডেড সার্ভিস and an expense when the entity consumes the economic benefit of the employee service. আসলে আমরা এমপ্লয়ি বেনিফিটের জায়গায় স্যালারি থেকে শুরু করে তার যত পারকিউজিটস আছে, হাউস রেন্ট থেকে শুরু করে লাঞ্চ অ্যালাউন্স, মোবাইল ফোন অনেক সময় দেওয়া হয়, তারপর হচ্ছে দেওয়া হয় ফেস্টিভ্যাল বোনাস দেওয়া হয়, লিভ এনকেজমেন্ট দেওয়া হয়, এগুলো কিছু কিছু কিন্তু আমরা জানি যে একদম মোস্টলি হাতে দিয়ে দেওয়া হয় প্রতি মাস শেষে। টেক হোমের ভিতরে কিছু কিছু কনসিডার থাকে, বাট কিছু কিছু টার্মিনাল বেনিফিট থাকে যেটিকে আমরা রিটায়ারমেন্ট বেনিফিট বলতে পারি। সেই রিটায়ারমেন্ট বেনিফিট গুলোর জন্য কিন্তু প্রভিশন রাখা অর্গানাইজেশনের জন্য ইজ ভেরি ইন্টারেস্টিং। সো আমি এই বিষয়গুলো একটা এক্সাম্পল দিয়ে বুঝাবো। সেটি হচ্ছে রিসেন্টলি বাংলাদেশে একটা কোম্পানি গুগলের একটা পলিসি অ্যাপ্রুভ করতে যাচ্ছিল, সেখানে আমার কাছে কনসালটেন্সি চাওয়া হচ্ছিল তাহলে প্রভিশনটা কিরকম হবে। সেই থেকে আমার মনে হলো যেটা আপনাদের সাথে শেয়ার করি, এবং সেই ঘটনাটা আপনারা যদি বুঝতে পারেন, আই হোপ যে এমপ্লয়ি বেনিফিটের অনেকটাই আপনারা বুঝতে পারবেন আইএস 19। সো এখানে বলা হচ্ছে, হ্যাভ ইউ এভার রিড অ্যাবাউট দ্য এমপ্লয়িজ বেনিফিট দ্যাট দ্য বেস্ট এমপ্লয়ার ইন দ্য ওয়ার্ল্ড? Obviously Google one of them. Google provides its employee কি কি দেয়, জাস্ট টু নেম এ ফিউ অফ দেম। কিছু কিছু বলছে, যেমন বিসাইড গ্রেট স্যালারি, অনেক ভালো স্যালারি দেয়, তার বাইরে ফ্রি হেয়ার কাট, চুল কাটার অ্যালাউন্সটা দেওয়া হয়, মানে সেলুন করা আছে, আপনি চুল কেটে নিতে পারেন। তারপরে ফুড থাকে, হ্যাঁ, তারপরে অলওয়েজ আপনি যে কোনো সময় ফুড পেতে পারেন। হাইটেক ক্লিনজিং টয়লেটস থাকে, টয়লেটগুলো খুব সবসময় একটু মানে অন্যভাবে অটো ডিভাইস লাগানো থাকে, এই বেনিফিটগুলো তারা পায়। অনসাইট মেডিকেল কেয়ার, তাদের বাসার ভিতরেই, তাদের হসপিটালে যা যেতে প্রয়োজন হয় না, তাদের অফিসের ভিতরেই কিন্তু প্রাইমারি এবং ভালো লেভেলের অ্যাডভান্স লেভেলের কিছু মেডিকেল কেয়ার সুবিধা আছে। ট্রাভেল ইন্স্যুরেন্স দেওয়া হয়। ফান স্টাফ অ্যারাউন্ড দ্য অফিস, সারা অফিসে বিভিন্ন রকম গেম, সুইমিং, বিভিন্ন ধরনের থাকে, এবং পেইড ম্যান্ডেটরি লিভ, এই অনেক ধরনের বেনিফিট থাকে। এখন কোশ্চেন হচ্ছে, এই যে ডিসকাশন গুলো আমরা এখানে করলাম, এখন আপনি বলেন তো, এই জিনিসটা যদি হয় যে একটা আমাদের এমপ্লয়ি বেনিফিট যদি এরকম হয়, তাহলে বিং এ সিএফও আপনি কিভাবে হিসাব করবেন? বিকজ এই জিনিসগুলো কমপ্লিকেটেড। এটি গেলে একটা পার্ট। এর সঙ্গে কি করে, ওয়েল, গুগল ইভেন ইন্ট্রোডিউস ডেথ বেনিফিট, যেটি বাংলাদেশের এই কোম্পানিটা আমি বলছিলাম যারা এইটি করার চেষ্টা করছে, তারা করতে যে একটা চ্যালেঞ্জ হয়েছে, সেটা হচ্ছে গুগল হ্যাজ ইন্ট্রোডিউস ডেথ বেনিফিট। সো ইফ এ গুগল এমপ্লয়ি ডাইজ ডিউরিং হিজ employment, his or her employment, his or her spouse continues to receive 50% of the employee's annual salary for the next decade. ইন্টারেস্টিং হচ্ছে, গুগলে চাকরি করা অবস্থায়, কাজ করা অবস্থায় কোনো এমপ্লয়ি মারা গেলে তার স্পাউস অর্থাৎ ফ্যামিলি মেম্বার, ওয়াইফ অথবা হাজব্যান্ড, উনি এক ওয়ান ডিকেড, মানে আই মিন 10 বছর যাবত, হ্যাঁ, তাকে কিন্তু আপনার হচ্ছে যে 50% অফ দা
তার যে পেমেন্ট ছিল লাস্ট পেমেন্টের 50% কন্টিনিউ করবে। সো ইজ এ ভেরি ইউনিক নেচার অফ এমপ্লয়ি বেনিফিট, এবং বেসিক্যালি ইট ইজ নট এ টার্মিনাল বেনিফিট। ইনফ্যাক্ট ওয়ান কাইন্ড অফ টার্মিনাল বেনিফিট, বিকজ এমপ্লয়ি যখন মারা যায় তখন তো সে আর সার্ভিসে থাকেন না। সো এটি চয়েস নাই যে এটা কি ভলান্টারি আপনার দুজনের ভিতরে কন্ট্রাক্টটা চলে গেল, নাকি কেউ রিজাইন করলো বা ফোর্স লিভ করা হলো বা তাকে জব স্যাক করা হলো, কিছুই না। যেহেতু মারা গেলে আসলে তখন আর কোনো নিয়ম খাটে না, তো সেখানেই বলা হচ্ছে এই মারা যাওয়ার পর তার ফ্যামিলিকে 10 বছর যাবত তার লাস্ট পেমেন্টের 50% অর্থাৎ অলমোস্ট বেসিকের একটা অ্যামাউন্ট দেওয়া হয়। নাও লেট আস লুক অ্যাট ইট অ্যাজ এ সিএফও। আপনি এখন ধরেন এই কোম্পানি গুগলের সিএফও, সো হোয়াট শুড বি ইয়োর টেক? আপনি এখানে কিভাবে চিন্তা করবেন জিনিসটা? No problem to account for the benefits such as salaries or free haircut. মানে এই যে স্যালারি বোনাস দেয় বা হেয়ার কাট, এটা নিয়ে কিন্তু কোনো বড় চ্যালেঞ্জ নাই। চ্যালেঞ্জ হচ্ছে হাউএভার হোয়াট অ্যাবাউট দ্য ডেথ বেনিফিট, এটা নিয়ে আপনি কি করবেন? এই জায়গাটায় কিন্তু আপনি একটু কোশ্চেন আছে যে আপনি কি করতে পারবেন এখানে। দ্য ইস্যু হিয়ার ইজ দ্যাট দ্য বেনিফিট ইজ নট পেইড while the employee is in service. তার মানে সে কিন্তু চাকরিতে থাকা অবস্থায় বেনিফিটটা পাচ্ছেন না। তার বেনিফিটটা কখন আসছে? অনলি ইট আফটার, যখন মারা যাচ্ছেন তখন পাচ্ছেন। Moreover, Google really does not know when the employee die and thus the liability becomes payable. এবং এখানে গুগলের সিএফও বা গুগলের ফাইন্যান্স টিমের চ্যালেঞ্জ হচ্ছে তারা কিন্তু জানেন না যে কখন কোন এমপ্লয়ি মারা যেতে পারেন। সো তারা যেহেতু জানেন না কখন এমপ্লয়ি মারা যেতে পারেন, সো ইট ইজ ভেরি চ্যালেঞ্জিং ফর সিএফও এন্ড ফাইন্যান্স টিম টু অ্যাকাউন্টিং এন্ট্রি দেওয়াটা ডিফিকাল্ট, যে এটার প্রভিশনটা কিরকম করবে। সো therefore, that is where IS 19 plays its crucial role. It tells us how to account for the various kinds of employee benefit and how to present them in the financial statement. So IS এই যে আমি একটা এক্সাম্পল বললাম, this is the way IS 19 কে কিভাবে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে এইটার প্রভিশন রাখবে, এটাই হচ্ছে ইম্পর্টেন্ট। So IS 19 কি করে? IS 19 requires to an entity to recognize কি করে? A liability, একটা লাইবিলিটি রিকগনাইজ হয়। কখন লাইবিলিটি রিকগনাইজ হয়? লাইবিলিটি রিকগনাইজ হয় হচ্ছে a liability when the employee has provided service in exchange of employees benefit to be paid in future. মানে ধরেন আপনি একটা লেটস সে আপনি একটা পিএফ প্রভিডেন্ট ফান্ড ক্রিয়েট করলেন, লেটস সে 7% বোথ কন্ট্রিবিউশন প্রভিডেন্ট ফান্ড। এমপ্লয়ার 7% দিবে, এমপ্লয়ি থেকে 7% কেটে এটা ফান্ডেড করে দেবে অন্য একটা ফান্ডে, যেটা ট্রাস্ট, এখানে বোর্ড থাকবে, প্রভিডেন্ট ফান্ডের যে একটা আলাদা ডিডের মাধ্যমে হবে, সেখানে অ্যাকাউন্ট থাকবে, সেপারেট অডিট হবে। তখন কিন্তু এমপ্লয়ারের আর কোনো চিন্তা নেই, 7% দিয়ে দিয়েছে, এটি কিন্তু তার আর বদারিং নেই। ওই ফান্ড যে ম্যানেজ করবে, সেখানেও আমরা জানি যে একটা অর্গানাইজেশন থেকে এমপ্লয়ারের পক্ষে 3 জন বা 2 জন বা 3 জন থাকে, এবং এমপ্লয়ীদের ভিতর থেকেও 3 জন মতো, মানে সমান সংখ্যক আপনার রিপ্রেজেন্টেটিভ নিয়ে এই ট্রাস্টি বোর্ডটা ক্রিয়েট করা, এবং তারা ডিফারেন্ট এটা মেনটেন করে। সো ওখানে যদি প্রফিট হয় তাও এমপ্লয়ীদের, কোন রকম যদি ক্ষতিগ্রস্ত হয়, ইনভেস্টমেন্ট যদি লুজার হয় কোনো কারণে, সেটাও এমপ্লয়ীদের। এখানে এমপ্লয়ার কিন্তু ফার্দার আর কিছু দিবে না, তারা 7% দিয়ে থাকবে, এবং এখান থেকে যত লোক চলে যাবে ওই প্রভিডেন্ট ফান্ডের অ্যাকাউন্ট থেকে তাকে পেমেন্ট করা হবে। এটা হিসাব রাখার জন্য সেপারেট অডিট হয়, সেপারেট অ্যাকাউন্টেন্ট রাখতে হয়, ইট ইজ ডিফারেন্ট। আরেকটা হয় an expense when the entity consumes the economic benefit arising from the service provided by the employee in exchange of employee benefit. এখানে আরেকটা হয় যে কিছু এক্সপেন্স হয়, এটা লাইবিলিটি বললাম। আর কিছু হয় যে আমাদের যেটা হচ্ছে যে আমরা জানি কি হয়, যে আমরা দেখতে পাই যে হচ্ছে যে লাইবিলিটি হয় না, এক্সপেন্স হিসাবে পেমেন্ট করতে হয়। সো দ্যাট ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট। So that is the clear demonstration of matching principle. এখানেও কিন্তু একটা ম্যাচিং প্রিন্সিপালের একটা বিষয় আছে, আমরা জানি যে এখানে কিন্তু একটা ম্যাচিং প্রিন্সিপালের কাজ হবে, যে আসলে এমপ্লয়ীদের থেকে কি বেনিফিট পাচ্ছি আমি এখন, এবং তার এগেইনস্টে কি ধরনের খরচ হচ্ছে। টু রিকগনাইজ অ্যান এক্সপেন্স ইন দ্য পিরিয়ড ওয়েন ম্যাচিং রেভিনিউ ইজ রিকগনাইজ। আমি যখন সেল করছি, আমি যখন এই বছরের রেভিনিউ আর্ন করছি, এই বছরের রেভিনিউ এগেইনস্ট যখন খরচ রিকগনিশন করতে হবে, কস্ট রিকগনিশন করতে হবে, তখন কিন্তু এই ম্যাচিং কনসেপ্ট প্রয়োজন হয়। কিরকম? এখানে হচ্ছে আপনি দেখেন এমপ্লয়ি থেকে আপনি এমপ্লয়ি কাজ করে আপনার আর্নিং করে দিচ্ছে, সো এমপ্লয়িরা কাজ করার মাধ্যমে সার্ভিস দিচ্ছে, এবং সার্ভিসের মাধ্যমে এমপ্লয়ার কিন্তু এখানে তার সেল হচ্ছে, এবং সেল থেকে তার রেভিনিউ জেনারেট হচ্ছে, এবং এরপর খরচ বাদ দিয়ে প্রফিট জেনারেট হচ্ছে। এর এগেইনস্টে এমপ্লয়ি যে আপনাকে হেল্প করছে, কাজ করছে, এই জন্য আপনি কিন্তু বেনিফিট দেন। তো বেনিফিট নট অনলি স্যালারি, আদার পারকিউজিটস আমরা জানি বাংলাদেশের। এখানে IS 19 এর সাথে প্রভিডেন্ট ফান্ডের যে একটা আছে আমাদের
এবং আমাদের ইনকাম ট্যাক্স আপনার যে অর্ডিন্যান্স আছে, ইনকাম ট্যাক্স অ্যাক্ট আছে, ওই ইনকাম ট্যাক্সের ওই রুল বা রেগুলেশনের ভিতরেও কিন্তু ক্লিয়ারলি বলা আছে যে আসলে এই এমপ্লয়ি প্রভিডেন্ট ফান্ড বা আদার টার্মিনাল বেনিফিট এবং সেগুলোর ব্যাপারে বা আদার পারকিউজিটির ব্যাপারে ট্যাক্সের কি ইমপ্লিকেশন হবে। সো আমি প্রথমত আইএস ফলো করে ডিসকাশনটা করব এবং আমি কোন কোন জায়গায় আপনার লোকাল ট্যাক্সেশন ল সাথে আপনাকে সমন্বয় করার চেষ্টা করব। সো আমি আশা করি যে আগামী 2টা ভিডিও অ্যাটলিস্ট আপনি আমার সাথে থাকবেন। So Google should recognize the liability for its death benefit when the employee actually works, and not when he dies, and the expense when the result of employees work are consumed. তার মানে কি হচ্ছে, ম্যাচিং কনসেপ্ট বলছে যে যখন মারা যাবে তখন এই খরচটাকে বুক করলে হবে না, যেটি করতে হবে যখন তিনি বেঁচে আছেন, এমপ্লয়ি আপনাকে সার্ভিস দিচ্ছেন, আপনাকে একটা প্রবাবিলিটি, একটা হিসাব ধরে আপনাকে প্রভিশন করতে হবে এবং পরবর্তীকালে অ্যাকচুয়াল ভ্যালুয়েশন করে দেখতে হবে যে এই ফান্ডটা কি আপনার ফান্ডে যে প্রভিশন হচ্ছে সে তার থেকে বেশি প্রভিশন করা লাগবে নাকি কম করলে হবে, এবং খরচ কেমন হচ্ছে, সেখান থেকে কতজন লোক মারা যাচ্ছে, কি অ্যামাউন্ট পে করতে হচ্ছে, দ্যাট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। সো ওই অ্যাডজাস্টমেন্ট গুলো টাইম টু টাইম আনতে হয়। সো আলটিমেটলি ক্লাসিফিকেশন অফ দ্য এমপ্লয়ি বেনিফিট, আমরা এমপ্লয়ি বেনিফিটের ক্লাসিফিকেশন যদি দেখি তাহলে দেখতে পাবো IS 19 কি করছে। IS 19 হচ্ছে আপনাকে classifies employee benefit into 4 main categories. কি কি 4 ক্যাটাগরি? ফার্স্ট অফ অল শর্ট টার্ম বেনিফিট, যে শর্ট টার্ম বেনিফিট থাকে, অর্থাৎ আপনি আজকে যে স্যালারি পাচ্ছেন বা মাস শেষে আপনি একটা আদার অ্যালাউন্স, কার অ্যালাউন্স পাচ্ছেন, লাঞ্চ অ্যালাউন্স পাচ্ছেন, এই জিনিসগুলো হচ্ছে শর্ট টার্ম। পোস্ট বেনিফিট, পোস্ট এমপ্লয়মেন্ট বেনিফিট, যেটি আমি আপনাকে বললাম পোস্ট এমপ্লয়ি বেনিফিট হতে পারে দুইভাবে, সেটি হচ্ছে যে ডিফাইন্ড কন্ট্রিবিউশন প্ল্যান, এটা আমি এখন ক্লিয়ার করবো, এবং অনেক সময় হচ্ছে ডিফাইন্ড বেনিফিট প্ল্যান হতে হয়। এরপর আছে আদার লং টার্ম বেনিফিট, এবং আদার লং টার্ম বেনিফিট হচ্ছে যেমন ধরেন আমরা জানি যে বিভিন্ন অর্গানাইজেশন গুলো আমাদেরকে যেটা করা হয় সেটা হচ্ছে যে হসপিটালাইজেশনের ইন্স্যুরেন্সের পেমেন্ট করা হয়, লাইফ ইন্স্যুরেন্সের পেমেন্ট করা হয়, এবং একটু আগে যেগুলো বললাম যে ডেথের মারা গেলে তার এমপ্লয়িকে কন্ট্রিবিউট করবে, হুইচ ইজ অলসো রেয়ার, বাট এই ধরনের অনেক ধরনের বেনিফিট থাকে, সেটা হচ্ছে আদার লং টার্ম বেনিফিট। এন্ড অবভিয়াসলি টার্মিনেশন বেনিফিট হয়, অনেক সময় আপনি এমপ্লয়িকে বাদ দিয়ে দেন, তাকে স্যাক করেন, হ্যাঁ, সেপারেশন করে দেন, সেই সেপারেশনে কিছু বেনিফিট দিতে হয়। তো দিজ আর কাভার্ড বাই দিস ইনফ্যাক্ট IS 19, বাট মোস্টলি এই জায়গাগুলো শর্ট টার্ম এবং টার্মিনেশনের থেকে এই দুটো জায়গায় বেশি ফোকাস করা আছে। So short-term employee benefit other than the termination benefit are expected to be settled only before 12 months after the end of the annual reporting period in which the employee rendered service related. অর্থাৎ আপনার যে বছরে এমপ্লয়িরা সার্ভিস দিচ্ছেন ওই বছরের মানে ওই বছরের 12 মাস, অর্থাৎ বছরের সার্ভিস দেওয়ার 12 মাসের ভিতরে যে সেটেলমেন্ট হয় এগুলোকে শর্ট টার্ম বেনিফিট বলা হয়। পোস্ট বেনিফিট এমপ্লয়মেন্ট, পোস্ট বেনিফিট কোনটাকে বলা হয়? পোস্ট বেনিফিট বলা হয় হচ্ছে যে পোস্ট এমপ্লয়মেন্ট বেনিফিট ইজ বেসিক্যালি কি হয়, যে এমপ্লয়ার কি করে, আপনাকে এমপ্লয়ার যেটা করে সেটা হচ্ছে আপনার এমপ্লয়ি বেনিফিট, এটা হচ্ছে পোস্ট এমপ্লয়ি বেনিফিট কি হয়, সেটি হচ্ছে পোস্ট এমপ্লয়ি বেনিফিট আদার দেন দ্য টার্মিনেশন বেনিফিট, টার্মিনেশন বেনিফিট আলাদা, এন্ড শর্ট টার্ম এমপ্লয়ি বেনিফিট, অর্থাৎ এইখানে যেটা বললাম 1 বছরের ভিতরে পেমেন্ট করা হয়। আর এই টার্মিনেশন বেনিফিট ছাড়া যেটা হচ্ছে যে যখন আপনি চাকরি ছেড়ে যাবেন সেই সময় নর্মাল কেসে যে ধরনের পোস্ট এমপ্লয়মেন্ট বেনিফিট থাকে সেই জায়গাগুলোকে আপনার এটা বলা হয়, যেমন ধরেন এমপ্লয়ি বেনিফিট আদার দেন টার্মিনেশন বেনিফিট এন্ড শর্ট টার্ম এমপ্লয়ি বেনিফিট that are payable after the completion of the employment. Employment যখন শেষ হয়ে যায় তখন এই বিষয়গুলো কাজ করে। So this is very important. Then other long term benefit, other long term benefit বলা হয় কাদেরকে? other long term benefit হচ্ছে all employee benefit other than the short term employee benefit, post employment benefit and termination benefit. এই যে এইটা বাদে যে আমি শর্ট টার্ম তো বললাম 12 মাসের পেমেন্ট করা হয় স্যালারি সহ অন্য বিষয়গুলো। পোস্ট এমপ্লয়মেন্ট হচ্ছে যখন যখন টার্মিনাল ইয়ারে চাকরি ছাড়ার পরে ডিফাইন্ড বেনিফিট প্ল্যান অথবা ডিফাইন্ড কন্ট্রিবিউশন প্ল্যান, অর্থাৎ আমি জানি যে জিএফ পিএফ এই ইস্যুগুলো। আদার লং টার্ম বেনিফিট যেটা আমি বললাম যে একটু আগে যে ডেথ বা ডিসএবিলিটি, এই ধরনের পার্মানেন্ট ডিসএবিলিটি ক্ষেত্রে হয়। আর টার্মিনেশন বেনিফিট তো হচ্ছে যখন চাকরি বাদ দিয়ে দেওয়া হয় এবং ফোর্সফুলি রিটায়ারমেন্ট করা হয়। সো টার্মিনেশন বেনিফিট ক্ষেত্রে কি বলা হয়েছে? টার্মিনেশন বেনিফিট ক্ষেত্রে বলা হয়েছে যে এখানে কি বলা হয়েছে যে এমপ্লয়ি বেনিফিট প্রোভাইডেড ইন এক্সচেঞ্জ অফ দ্য টার্মিনেশন অফ অ্যান এমপ্লয়িজ এমপ্লয়ার অ্যাজ এ রেজাল্ট অফ আইদার, মানে যে কোনো জায়গা থেকে, মানে এমপ্লয়ার যদি এমপ্লয়মেন্ট থেকে বাদ দেওয়া হয় তাহলে এটা হয়। অ্যান্ড
entity decision to terminate an employee employment before the normal retirement date. Normal retirement date বা তিনি voluntarily ছাড়েন নাই, এমপ্লয়ি ছাড়েন নাই, এমপ্লয়ার তার পছন্দ অপছন্দ বা যে কোনো কারণেই উনি সেপারেশন চাচ্ছেন, উনি টার্মিনেট করতে চাচ্ছেন, উনি স্যাক করতে চাচ্ছেন, সেই ক্ষেত্রে এই ধরনের বেনিফিট গুলো আসে। আমরা জানি অনেক ক্ষেত্রে 4 মাসের বেতনটা দিতে হয়, 4 মাসের বেসিক বা অন্য ইস্যুগুলো, এবং অবভিয়াসলি তার জিএফ মানে গ্র্যাচুইটি ফান্ডের টাকা থাকতে হয়, যে কত বছর সার্ভিস তার উপর বেস করে আমাদের দেশের লেভেল ল নিয়ম বলা আছে মিনিমাম পেমেন্টের ক্ষেত্রে। ম্যাক্সিমামের ক্ষেত্রে আসলে স্ট্যান্ডার্ড ওভাবে নাই, ম্যাক্সিমাম তো করতেই পারেন, বাট মিনিমাম পেমেন্টের ক্ষেত্রে লেভেল লতে ক্লিয়ারলি বলা আছে। an employee's decision to accept an offer of benefit in exchange of their termination employee. So now what do you think, এটা হচ্ছে যে in which category does the Google's death benefit fall on the regarding reading, and you will see. তাহলে কি গেল, আমরা যদি বলি, আমি এখানে আসলে যেটা বলতে চাচ্ছি সেটি হচ্ছে যে গুগলের যে ইস্যুটা এখানে দেখলাম, এটা আসলে বেসিকলি ইজ, আমি এখন ক্লিয়ার করি যে আমি দুটো জিনিস বলেছিলাম, এটা আসলে আপনাদেরকে বোঝানোর জন্য আমাকে একটু লিখতে হবে। সেটা হচ্ছে ডিফাইন বলা হচ্ছে ডিফাইন কন্ট্রিবিউশন প্ল্যান, কন্ট্রিবিউশন প্ল্যান, আরেকটা হচ্ছে ডিফাইন বেনিফিট প্ল্যান। হ্যাঁ, এখন এই দুটো ডিফারেন্সটা কি, এই দুটো ডিফারেন্স যদি আমরা বোঝার চেষ্টা করি, প্রথম হচ্ছে আপনাদের কাছে কি মনে হয় যে গুগলের এইটাই, যে গুগল বলল যে তার এমপ্লয়ি যখন মারা যাবে তখন তাকে, যখনই মারা যাবে তখন হচ্ছে তার ফ্যামিলিকে আগামী 10 বছর তার অর্ধেক স্যালারি অর্থাৎ বেসিক স্যালারি লেভেলে কন্টিনিউ করবে, বেতন কন্টিনিউ হবে, এমপ্লয়ি মারা যাওয়ার পরেও তার বেতন কন্টিনিউ হবে। তাহলে এটা কি আমি ডিফাইন কন্ট্রিবিউশন প্ল্যান বলবো নাকি ডিফাইন বেনিফিট প্ল্যান বলবো? সো এইটা দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন ফর অল অফ আস। সো এই জায়গায় আজকের মতো ক্লিয়ার হয়ে আমরা এটা শেষ করব, সো দ্যাট নেক্সট দিনে আমি কিছু প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখিয়ে আপনাদের জন্য এটা আরো সুবিধা করতে পারবো। সেটি হচ্ছে ডিফাইন্ড যেটা কন্ট্রিবিউশন প্ল্যান আমি বলছি, সেটি হচ্ছে মানে আলটিমেটলি এটা একটা সহজ, এমপ্লয়ীদের জন্য ডিফাইন্ড কন্ট্রিবিউশন প্ল্যানসটা আসলে অনেক সহজ হয়। আমি যে প্ল্যানগুলো নিচ্ছি ডিফাইন্ড প্ল্যানগুলো ইজি হয়, বাট এই যে বেনিফিট, যেটা ডিফাইন্ড বেনিফিট প্ল্যান, এটা কিন্তু আবার কোনো কোনো ক্ষেত্রে কঠিন হয়। কেন কঠিন হয়, কেন সহজ হয় আমি ক্লিয়ার করছি। সেটা হচ্ছে ডিফাইন্ড কন্ট্রিবিউশন প্ল্যান, এইটা আসলে বেসিক্যালি একটা উদাহরণ দিই, যেমন আমি বলি যে পিএফ কে আমি দিচ্ছি লেটস সে এট দ্য রেট অফ লেটস সে 7%, যে উদাহরণ দিলাম 7% পিএফ দিয়ে দিলেন, এটা হচ্ছে বোথ কন্ট্রিবিউটর, অর্থাৎ এমপ্লয়ি থেকে কেটে জমা দিবেন, এমপ্লয়ি থেকে কেটে আপনার ফান্ডে দিয়ে দিবেন, আর এমপ্লয়ার থেকে 7% দিবেন। এই 7% ইজ ডিফাইন কন্ট্রিবিউশন। কত পার্সেন্ট এমপ্লয়ি কন্ট্রিবিউশন করছে এটি কিন্তু জানা, আমরা জানি যে এমপ্লয়ার কন্ট্রিবিউশন করবে 7%, তার বেতনের 7% করবে। তো আলটিমেটলি 7% যদি উনি করে থাকেন তাহলে কিন্তু এখানে আর কোনো চ্যালেঞ্জ নেই, আর ফার্দার কিন্তু এই ডিফাইন কন্ট্রিবিউশন প্ল্যানের এগেইনস্টে তাকে কোনো টাকা পয়সা আর দিতে হবে না, বিকজ এখানে আমরা কি বললাম যে দিস ইজ বেসিক্যালি কি হয়েছে, এটাকে আমরা বলছি হচ্ছে ডিফাইন্ড কন্ট্রিবিউশন প্ল্যান, অর্থাৎ 7% পিএফ এ এমপ্লয়ার দিয়ে দিলে তার ঝামেলা শেষ, আর কিছুই করতে হবে না। সেকেন্ড যেটা বলছি which is a little bit different than the first one, কি এখানে হচ্ছে, এখানে হচ্ছে দেখেন যে আমি এই যে একটু আগে বললাম যে উনি কখন মারা যাবে আমি জানি না, মারা গেলে ওনার বেতন লাস্ট বেতন কত থাকবে আমি জানি না, সেটার 10 বছর ধরে 50% টাকা দিব। সো এই বেনিফিটটা কনফার্ম, বেনিফিটটা বেনিফিট ডিফাইন বাট অ্যামাউন্ট ডিফাইন না, আমি কিন্তু এটা আনলিমিটেড লায়াবিলিটি। সো এখানে যেটা হয় যে এই যে ফান্ড ক্রিয়েট করা হয়, ফান্ডের টাকা যদি কম থাকে তাহলে কিন্তু এমপ্লয়ারকে আবার দিতে হয়, এখানে কিন্তু ফান্ডে দেওয়ার পরে এমপ্লয়ার আর কোনো রকম কোনো ধরাবাধা নিয়ম থাকে না। সো এখানে কি হয়, যেমন জিএফ গ্র্যাচুইটি ফান্ড হয়, হ্যাঁ জিএফ হয়, তারপর হচ্ছে এই যে এটাকে ডেথ বেনিফিট বললাম, হ্যাঁ এই এর যেটা আপনার আমাদের গুগলের যে এক্সাম্পল দিলাম যে ডেথ বেনিফিট, এটার ক্ষেত্রে কিন্তু কি হয়, আমি লাস্ট টুডেজ লাস্ট টপিকস আমি আপনাদেরকে বলতে চাচ্ছি যে আসলে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এই প্রথমটার ক্ষেত্রে আসলে এমপ্লয়ারের লায়াবিলিটি ইজ ভেরি শর্ট, মানে এমপ্লয়ারের লায়াবিলিটি কিন্তু খুবই কম। এমপ্লয়ার কি করলে হয়, এমপ্লয়ার কিন্তু শুধুমাত্র তার যেটুকু টাকা দেওয়ার কথা সেটা দিলেই সে তার লায়াবিলিটি শেষ, বাট এই পরেরটার ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে না, তার লায়াবিলিটি আনলিমিটেড।
অর্থাৎ এই যে গ্র্যাচুইটি ফান্ড অথবা ডেথ বেনিফিট প্ল্যান, এখানে কিন্তু গ্র্যাচুইটির ক্ষেত্রে কি হয়, ধরেন প্রতি সার্ভিস ইয়ারের জন্য তার লাস্ট যে ড্রয়িং, একটা লোক ধরেন 10 বছর কাজ করে 15 বছর কাজ করে রিটায়ারমেন্টে যাবে, 15 বছরের মাথায় তার মান্থলি স্যালারি যেখানে দাঁড়াবে, আজকে আমি জানি যে তার পার মান্থ স্যালারি 50,000 টাকা, বাট 15 বছর পরে তার স্যালারি 1.5 লাখ টাকা হইতে পারে, 1,80,000 হইতে পারে, 2 লাখ হইতে পারে, 2.5 লাখ, ইভেন আরো বেশি হতে পারে। সো আমি তার ওই সময় লাস্ট যেখানে তার সেপারেশন হবে, যেখানে তার রিটায়ারমেন্ট হবে, তখনকার স্যালারি আমি জানি না। সেই স্যালারি হয়তো দুগুণ করে প্রতি মাসের জন্য, মানে প্রতি মাসে 2টা করে বেসিক, মানে প্রতি 2টা করে বেসিক ফর এভরি ইয়ার, প্রতি বছরের জন্য 2টা বেসিক, অথবা প্রতি বছরের জন্য লেটস সে একটা টোটাল। এই ধরনের আইন বলে, যেটা বাংলাদেশের গ্র্যাচুইটি ফান্ড বা আইন বা কাস্টমস আছে, যেটাকে বলা হয় হচ্ছে, আমরা জানি যে লিগ্যাল এন্ড কনস্ট্রাকটিভ অব্লিগেশন, অর্থাৎ লিগ্যালি তো আমরা জানি আইন দ্বারা জিএফ কে ম্যান্ডেটরি করা হচ্ছে, ডাব্লিউপিপিএফ করা হচ্ছে, বাট আমরা জানি কনস্ট্রাকটিভ লায়াবিলিটি, অর্থাৎ একটা অর্গানাইজেশনের কাস্টমস প্র্যাকটিসে আমি যদি প্রতি বছর প্রফিট বোনাস দেই, সো এই বছরে দিব, এটাই সব আশা করা হয়, এবং আমি জানি গত 3 বছর ধরে প্রফিটের বোনাস দেওয়া হচ্ছে। সো দিস ইজ এ কনস্ট্রাকটিভ লায়াবিলিটি। সো যখনই এই যে জিএফ অথবা ডেট বেনিফিটের এগেইনস্টে কত টাকা আমার দিতে হবে ফাইনাল ইয়ারে, আই এম নট শিওর, সো আমি একটা ফান্ড ক্রিয়েট করব যেটি ট্রাস্টের আন্ডারে থাকবে, সেই ফান্ডে শর্ট পড়লে আমাকে ফিউচারে আবারও দিতে হবে। সো দিস ইজ দ্য বেসিক ডিফারেন্স বিটুইন ডিফাইন্ড কন্ট্রিবিউশন প্ল্যান এন্ড ডিফাইন্ড বেনিফিট প্ল্যান। আমি আশা করি যে আপনার নেক্সট দিনে যখন অন্য অন্য এক্সাম্পল গুলো দিব, আপনাদের বুঝতে সুবিধা হবে। সো ফার, থ্যাংক ইউ ফর বিং উইথ মি।